সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনায় অর্থনীতি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA, আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আহমেদ নিয়াজ এবং রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার M সরওয়ার হোসেন। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একদম আলোচনার শুরুতেই আমি অধ্যাপক আহমেদ নিয়াজ আপনার কাছে যেতে চাই। করোনায় আমাদের অবস্থার চেয়ে বেশি আরও খারাপ অবস্থা সারা বিশ্বেই। সারা বৈশ্বিক মহামারীতে যেখানে অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থায় যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন, সেখানে বাংলাদেশের অর্থনীতিও স্বাভাবিকভাবেই নিম্নমুখী হবে এবং সে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংক সহ IMF বেশ কয়েকটি সংস্থা। তা আমরা আসলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি, এই বা করোনায় আমাদের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং আমি আরও ধন্যবাদ জানাই যে অত্যন্ত একটা সময় উপযোগী বিষয়কে আপনারা এখানে আলোচনায় এনেছেন। এবং করোনা সম্পর্কে প্রায় প্রত্যেক দিনই সারাদিনই আলোচনা হচ্ছে, কিন্তু করোনায় অর্থনীতি এই বিষয়টার আলোচনা হচ্ছে তুলনামূলকভাবে কম। আমরা যদি ইতিহাস দেখি, মানব সমাজের ইতিহাস হচ্ছে অনিশ্চয়তার জগৎ থেকে স্বাধীনতার রাজ্যে উত্তরণের একটা ক্রমাগত ইতিহাস। এবং এই ইতিহাসের প্রথম দিকে ছিল অনিশ্চয়তা, সাংঘাতিক রকমের অনিশ্চয়তা, এবং মানব সমাজ পৃথিবীতে থাকতে পারবে কিনা, সারভাইভ করতে পারবে কিনা, না এক্সটিংক্ট হয়ে যাবে, এ নিয়ে একটা বড় সন্দেহ ছিল। এবং এই সন্দেহের প্রধান কারণ হলো মহামারী এবং দুর্ভিক্ষ। এবং আমরা এই মহামারী এবং দুর্ভিক্ষের জগৎ থেকে ক্রমান্বয়ে আমরা মুক্তি লাভ করেছি। আমরা স্বাধীনতার রাজ্যে অনেকটা উত্তরণ করেছি। যে সমস্ত রোগ সবচেয়ে বড় আকারে ছিল, যেমন আপনার প্লেগ ছিল, তারপরে আপনার কলেরা ছিল, তারপরে স্মল পক্স ছিল, আর এই সমস্ত রোগে, এবং স্মল পক্সে মিলিয়ন লোক মারা গিয়েছে। প্লেগে একসময় 13th সেঞ্চুরিতে ইংল্যান্ডের 3 ভাগের 1 ভাগ লোক মারা গিয়েছে। আমাদের দেশে 1768-69 সালে 1/3 লোক, এক হলো কলেরা আর এক হলো মহামারীতে মারা গিয়েছে। এবং দুঃখের বিষয় হলো যে এই মৃত্যুর পরে গভর্নর জেনারেল কংগ্রাচুলেট করছেন কোম্পানিকে যে 1/3 লোক মারা গিয়েছে, কিন্তু রেন্ট কালেকশন আগের থেকে দ্বিগুণ হয়েছে। এবং এই চিঠিটা এখনও আপনার আছে, ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। তো আমি যেটা বলতে চাই যে মহামারী এবং দুর্ভিক্ষ এটা কিন্তু পাশাপাশি, এবং মহামারী প্রথম এসছে, দুর্ভিক্ষ হয়তো সামনে আসবে যে সন্দেহ আমরা করছি। এবং ওয়ার্ল্ড আপনার হেলথ এই বিষয়টাকে বলেছে, এবং ওয়ার্ল্ড ফুড বিষয় বলেছে যে 3 কোটি লোক মারা যাওয়ার সম্ভাবনা। তো এই যে সম্ভাবনা, সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, এবং প্রথমেই যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হলো এই মহামারী পূর্বের মহামারী থেকে ভিন্ন। পূর্বের মহামারী লোকালাইজড ছিল, এরিয়া ভিত্তিক ছিল, কিন্তু এই মহামারী হলো একটা বৈশ্বিক মহামারী। অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়াকে এই মহামারী কিন্তু ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস। কেননা এই বিশ্ব একা আপনার এই রাষ্ট্রভিত্তিক বিভক্তি দিয়ে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। বিশ্বায়নের দিকে আমাদের যেতেই হবে। তো বিশ্বায়নের দিকে আমরা যদি যেতে চাই, তাহলে গ্লোবাল গভর্নেন্সের বিষয়টা আসে, খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল গভর্নেন্স যদি আমি এনশিওর করতে না পারি, তাহলে বিশ্বায়ন প্রক্রিয়া সার্থক হবে না। কিন্তু এই গভর্নেন্সের পথে অনেক বড় রকমের বাধা, এবং বাধা হলো 3টে। একটা হলো আপনার আলট্রা ন্যাশনাল ইন্টারেস্ট, আমেরিকা ফার্স্ট, দেন জিওপলিটিক্স, চায়না মায়ানমারে, আর থার্ড হলো ইন্ডিভিজুয়াল গ্রিড, আনরেস্ট্রিক্টেড ইন্ডিভিজুয়াল গ্রিড। এই 3টে জিনিস আমাদের যে নৈতিকতা, আমাদের যে মানবতা, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই 3টে জিনিসই আমাদের পূর্বের যে মহামারী এবং মহামারীর পর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষটাকে
এনেছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি আগেই বলে নিই, ভুলে যেতে পারি, সেটা হলো এই দুর্ভিক্ষের কারণ হিসেবে আমরা দেখি খাদ্যের স্বল্পতা। একটু আগেও এখানে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। খাদ্যের স্বল্পতা একসময় ছিল, কিন্তু কিন্তু যে দুর্ভিক্ষগুলো এর আগে হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এমনকি 1769-68 সালের, এর পেছনে কোনো খাদ্যাভাব ছিল না, খাদ্য যথেষ্ট ছিল। এবং 1943 সালের দুর্ভিক্ষে তো খাদ্যের অভাব ছিল না। যেটা হয়েছে খাদ্যের বন্টন ব্যবস্থার অভাব, অর্থাৎ খাদ্যকে যেটা করা হয়েছে সেটা হলো আপনার কেন্দ্রীভূত করা হয়েছে, এবং অসাধু ব্যক্তিরা এই খাদ্যকে করে মজুত করে লাভবান হওয়ার একটা চেষ্টা করেছে, এবং লাভবান হয়েছেও, সাংঘাতিকভাবে লাভবান হয়েছে। অধ্যাপক আহমেদ নিয়াজ, আপনার কাছে আবার আসবো আমরা। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, যেটি অধ্যাপক আহমেদ নিয়াজ বলছিলেন যে দুর্ভিক্ষ এবং মহামারী দুটি তো সমান্তরালভাবে চলে। যদি মহামারী আরও বেশি দিন চলে, অর্থাৎ করোনার প্রকোপ যদি আরও বেশি দিন থাকে, তাহলে আমাদের কি সে ধরনের কোনো আশঙ্কা আছে কি না? থাকলে সেটি মোকাবেলা করার সক্ষমতাই বা কতটুকুন আছে? দেখুন, উনি যে 1930 সালের যে মন্দার কথা বলেছেন, দ্যাট ওয়াজ রুটেড ফ্রম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেখান থেকে আপনার রুট করছে। 2008-এরটাও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হয়েছে, সেটাও কিন্তু ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট এবং ব্যাংকিং সিস্টেমের ফেইলিওর অনেকগুলো কারণে হয়েছে। এখন 2019 সালে যে আমরা এখন যেটা ফেস করতেছি, গোয়িং থ্রু আমরা যাচ্ছি, এটা কিন্তু আউট অফ হেলথ ক্রাইসিস, হেলথ প্রবলেমের কারণে এই করোনার যে ক্রাইসিসটা সৃষ্টি করছে, এটা ইনভিজিবল এনিমি, বর্ডারলেস। একটা জায়গায় আগে যেখানে আপনার এক জায়গায় হয়তো, আরেক জায়গায় আপনার হয়তো এটা স্প্রেড হতো না, এটা কিন্তু বিশ্বব্যাপী এটাকে আক্রান্ত করছে, যে কারণে বহু বহু পরাক্রমশালী দেশ কিন্তু কাইতে হয়ে যাচ্ছে। তো সেটা, এবং লিডিং টু রিসিশন। এখন এটা রিসিশন যাচ্ছে কীভাবে? এই করোনার কারণে আমাদের যে ইকোনমিক মেশিন, যেটা সেই মেশিনটা ফাংশন করার জন্য বাধা সৃষ্টি হচ্ছে। সেই মেশিনের যে ইকোনমিক মেশিনটা, একজনের অ্যাকাউন্টেন্সিতে বলা হয় এভরি ডেবিট মাস্ট হ্যাভ এ করসপন্ডিং ক্রেডিট। আমাদের এখানে আমরা 4 জন আছি, এই 4 জনের ভিতরে একজনের ইনকাম আর একজনের খরচ। এইভাবে সারা জনসংখ্যার মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন পেশা, তারপরে সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রসেস, ডিস্ট্রিবিউশন প্রসেস, সার্ভিস সেক্টর, ব্যাংকিং, যাই কিছু বলেন ইকোনমিক অ্যাক্টিভিটি, একটার সাথে একজনের ইনকাম আর একজনের খরচ। সেই কাজটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে, এখনও কিন্তু কিছু কিছু চলছে, তো এটা কিন্তু সিচুয়েশানটা গ্রেভ। এবং এটাকে যদি ওভারকাম করার জন্য আমরা যদি হালকাভাবে দেখি, তাহলে ঠিক হবে না। আমাদেরকে উই মাস্ট টেক ইনটু সিরিয়াস কগনিজেন্স। এখানে স্যার যেটা বলছেন যে আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেম, অমর্ত্য সেনের যে মূল্যবান যে ফাইন্ডিংস, ওনার যে বলছে যে খাদ্যের অভাব নাই, কিন্তু ডিস্ট্রিবিউশনের অভাবের কারণেই কিন্তু এই দুর্ভিক্ষ এগুলো হচ্ছে। সুতরাং আমাদের 74 সালেও আমরা অভিজ্ঞতা আমাদের আছে, যেহেতু আপনার ধরেন চট্টগ্রামে ম্যান সেরুমিয়া নামে এক লোককে গ্রেপ্তার করা হলো 1974। আমরা তখন ঢাকা কলেজে পড়ি। তখন আপনার সে ছিল গুদামজাতকারী, সে জিনিসপত্র বাইরে থেকে আনিয়ে এটার স্টক করে রাখছে, আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করছে, তাকে গ্রেপ্তার করেছে। অ্যাজ অফ টুডে এখনও কিন্তু সেই ম্যানসেরুমিয়াদের অভাব নাই, বরং এরা দে হ্যাভ বিকাম মোর পাওয়ারফুল, আরও বেশি সিন্ডিকেট হয়ে গেছে। যেই কারণে আপনার এটার ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে ডিস্ট্রিবিউশন সিস্টেমে। তারপরে আপনার ধরেন এই যে চলছে যে করোনা ভাইরাসের কারণে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু অ্যাট হল্ট। যেমন হরতাল ডাকলে 24 ঘন্টা 32 ঘন্টার হরতাল আমরা এই দেশে দেখেছি, তারপরে 48 ঘন্টার হরতালও দেখেছি, তারপরে সব কিছু দেখি। তখনও কিন্তু এই ইকোনমিক অ্যাক্টিভিটি এইভাবে বন্ধ হয় নাই, এখন যেভাবে বন্ধ হচ্ছে। তার মানে কি, এটার গ্র্যাভিটিটা উই শুড নট আন্ডার এস্টিমেট। সেই ক্ষেত্রে এখন অ্যাজ অফ টুডে আমরা যে অবস্থায় আছি, সেটাকে ধরে আমরা বেসলাইন ধরি, তাহলে আমরা কিন্তু পিছনেরটা চিন্তা করে লাভ হবে না। ফিউচারে আমরা কি করব, এইটা নিয়ে টু ওয়ার্ক আউট। এবং আমরা ধরে নিব যে আপনার পার্টনারশিপ লতে আছে রিজলিউশন,
যখন ডিজলিউশনের ডিফারেন্ট ফর্ম আছে, আমরা অ্যাকাউন্টেন্সির ছাত্র হিসেবে সেখানে আমাদেরকে এটা পড়েছে। ডিজলিউশনের একটা লাস্ট মেথড হলো ম্যাক্সিমাম পসিবল লস মেথড। তার মানে কি, আপনার যেহেতু পার্টনারশিপটা ডিজলভ হয়ে গেলে যে ম্যাক্সিমাম লস হবে সব পার্টনারের মধ্যে ভাগাভাগি করা হয়। তারপরে যখন এটা ফেরত পায় তখন আবার একজন এইভাবে টাকাটা ডিস্ট্রিবিউট করে। আমরা এখন ওই সিচুয়েশন চিন্তা করে কিন্তু আমাদেরকে মুভ করা লাগবে, আদারওয়াইজ ইট ইজ এ গ্রেভ সিচুয়েশন। ডক্টর জামালউদ্দিন, আপনার কাছে আবার আসবো আমরা। ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, যেটি ডক্টর জামালউদ্দিন যে কথা বললেন যে আমাদের আরও কিছু প্রস্তুতি দরকার, এ ধরনের কোনো সংকট বা যে কোনো দুরবস্থায় আমরা যেটাই বলি না কেন, তখন রাজনৈতিক সিদ্ধান্ত একটি বড় বিষয় হিসেবে কাজ করে। যে আমলাতান্ত্রিক সিদ্ধান্ত হোক বা এমনি প্রশাসনিক যে কোনো সিদ্ধান্তের বাইরে গিয়েও রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক সিদ্ধান্ত এ ধরনের অনেক সংকট থেকে আমাদের উত্তরণে সহযোগিতা করে, যেটা আমরা অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি। তা আমাদের যে এখন রাজনৈতিক যে সিদ্ধান্ত বা রাজনৈতিকভাবে যেভাবে এই মহামারী মোকাবেলা যে প্রস্তুতি গ্রহণ করেছে সেটি আসলে পর্যাপ্ত কিনা বা এর কি কোনো ঘাটতি আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সব কিছুই শেষ পর্যন্ত যে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমনটি আমরা দেখেছি যে উহানে যখন এটা প্রকাশ পেল তখন চাইনিজ সরকার যে রাজনৈতিক সিদ্ধান্তটা নিয়েছে চায়নায়, সেইটা অন্য কোনো বড় শহরে ছড়িয়ে পড়ে নাই। দ্যাট মিনস চাইনিজ সেই লকডাউন, কমপ্লিট লকডাউন সিস্টেমটা অত্যন্ত সাকসেসফুল ছিল। আমাদের সামনে মিনিমাম 3 মাস সময় ছিল এই উদাহরণটাকে আমাদের বিবেচনায় নিয়ে কার্যকরী ব্যবস্থা করা। এই জন্য বলা হয়ে থাকে যে যেভাবে পলিটিক্যাল কথা হয়ে যেতে পারে যে 30 তারিখের ভোট 29 তারিখ রাত্রে যেভাবে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসন সবাই যে সূক্ষ্মতার সাথে সেইটাকে সাকসেসফুল করেছে, সেই সূক্ষ্মতার সাথে যদি এইটা বিবেচনায় নেওয়া হতো এবং সেই রাজনৈতিক সিদ্ধান্ত কঠোরতার সাথে যদি সেটা মোকাবেলা করা হতো, তাহলে বাংলাদেশ আজকে থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো কিন্তু অথবা দক্ষিণ কোরিয়ার মতো সাকসেসফুলি এই করোনাকে মোকাবেলা করতে পারত। জামাল ভাই যেরকমটা বলছে, ডেফিনেটলি আমরা এই যে ভয়াবহতায়, এই মহামারীতে পুরো পৃথিবী এক ধরনের আনঅ্যাওয়ার যেটাকে বলে। দেখেন, আপনার অর্থনৈতিক ব্যবস্থা, আপনার স্বাস্থ্য ব্যবস্থা, টু দ্যাট এক্সটেন্ট সকল ব্যবস্থা এখন আপনার অকার্যকর মনে হচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থায় যে এমন একটা ব্যবস্থা পৃথিবী চালু করেছে, এখানে মাইক্রো অর্থনীতি থেকে ম্যাক্রো অর্থনীতি সব কিছু আজকে এফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আপনার অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি নাই। অর্থাৎ যদি একটা মহামারী ম্যানমেড অথবা ন্যাচারাল, যেটাকে লয়ের ভাষায় ফোর্স মেজরিটি বলে, সেরকম যদি কিছু ঘটে, সেখানে সেইটাকে কাভার আপ করার তো কোনো রকম ফ্লেক্সিবিলিটি নাই। আজকে যে গার্মেন্টস শিল্প মালিকরা যারা মিলিয়ন ডলার এই কর্মচারীদেরকে ব্যবহার করে লভ্যাংশই করলো, তারা সরকারের সেই আপনার বা সরকারি অনুদান ছাড়া, সরকারি এই মুহূর্তে আপনার রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া তারা সেটাকে কাভার করতে পারে না। কিন্তু বলা হয়ে থাকে যে তারা যে এই যে লক্ষ ডলার যে ইনকাম করলো, সেইটা শ্রমিকদের কল্যাণে যে টাকাগুলো উঠে এলো, অথবা শ্রমিকদের কল্যাণের সেই টাকা কোথায়, যে তারা যথাসময় বেতন পাচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থা দেখেন যে পুরো পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড টু থার্ড ওয়ার্ল্ড স্বাস্থ্য ব্যবস্থা একেবারে টোটালি কট আনঅ্যাওয়ার, মানে মোকাবেলা করার মতো নাই। তার মানে কি, যে পুরো পৃথিবীর ইন্টেলিজেন্সিয়া যে এইটা কেউ ধরতেই পারে নাই যে এই ধরনের একটা মহামারী আসতে পারে এবং সেইটা মোকাবেলার জন্য কেউই প্রস্তুত নয়। সেই জন্য বলছি যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বাদ দেন, থার্ড ওয়ার্ল্ড আমাদের কান্ট্রিতে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে ত্রাণ সামগ্রী যেগুলো বিতরণ করা হচ্ছে, দেখেন এইটা আমরা সেই স্বাধীনতার শুরু থেকে যেটা দেখে আসলাম, সেই চোরপটে দমনই করা যাচ্ছে না, যে যারা এখন পলিটিক্যাল লাইনে আপনার ত্রাণ বিতরণ করছে। অলরেডি আপনি দেখছেন যে ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, ট্রাক থেকে খাদ্য মানে জোর করে থামিয়ে যারা ভুকা নাঙ্গা তাদেরকে নেওয়া হচ্ছে। অথচ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য একজন মন্ত্রী এইভাবে কমেন্ট করে যে তাদেরকে অর্কেস্ট্রেটেড করা হয়েছে, তাদেরকে সাজিয়ে নেওয়া হয়েছে। বাস্তবতা না যেয়ে ওই জায়গায় যাওয়া যাবে না যে যারা আন্দোলন করছে ভুকা নাঙ্গা, যে তারা কেক খেতেও পারছে না, সেই জায়গা থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে বাস্তবে ফেরত আসতে হবে। সেইখানে আমি প্রধানমন্ত্রীর ওই রিমার্কটা, প্রধানমন্ত্রী প্রবাবলি হ্যাজ রিয়েলাইজড কারেক্টলি যে দুর্ভিক্ষ ঠেকাবার জন্য আগামী 3 বছরের একটা প্ল্যান নিতে হবে এবং সেই প্ল্যানে
একা কোনোদিন এক ব্যক্তি কোনো রাষ্ট্র কখনই চালাতে পারে না। এখন বিভিন্ন আলোচনা আমরা দেখতে যাই যে রাষ্ট্র এক ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রীর কথা ছাড়া পুরো ক্যাবিনেট মনে হয় যেন একটা অচল অবস্থায় একটা দুগ্ধপুষ্ট শিশু, তারা কিছুই করতে পারছে না। সেই জায়গায় কার্যকরী করার জন্য রাষ্ট্রকে প্রতিনিয়ত তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে এবং মানুষ যাতে না খায় মরে, যাতে দুর্ভিক্ষ না হয়। দুর্ভিক্ষের কথাটা যেমন অমর্ত্য সেনও বলে গেছে, জামাল ভাই যেটা উচ্চারণ করেছেন, যে এটা মূলত নির্ভর করে যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে। এখন যার আছে যে আমার ভোটার তাকে দেবো, কিন্তু অরিজিনাল যে নিডি তাকে দিচ্ছে না। এই জায়গাটা সরকারকে অত্যন্ত ভালোভাবে আপনার অ্যাড্রেস করতে হবে। আরেকটা জিনিস, যেমন রাষ্ট্রীয় যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলা, আপনার খেয়াল আছে যে সরকার কিছুদিন আগে একটা আইন করে সমস্ত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে গেছে। আমি সরকারকে এখানে রিকোয়েস্ট করব যে যারা চোরা কারবারি, যারা কালো টাকার মালিক, যারা বিদেশে টাকা পাচার করছে, আপনি দ্রুত একটা আইন করেন। যারা বাংলাদেশ ব্যাংক থেকে সোনা লুটপাট করে নিয়ে গেছে, যারা কয়লা চুরি করে নিয়ে গেছে, কিভাবে এই লোকগুলোকে ধরা যায়, কুইক একটা আইন পাস করে সেই টাকাগুলো, স্পেশালি যারা অবৈধভাবে টাকা, রাষ্ট্রীয় টাকা বিভিন্নভাবে মানে কক্ষিগত করেছে, সেই টাকাগুলো কীভাবে এনে এই ভূখণ্ডাঙ্গারদের দেওয়া যায়, সেই ব্যবস্থা একটা আইন করা যায় কিনা, সেই মত আমি এখানে রাখলাম। ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনার কাছে আবার আসবো। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আহমেদ নিয়াজ, যেটি ব্যারিস্টার সারোয়ার হোসেন বলছিলেন যে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থাৎ একজনের সিদ্ধান্তে বা কেন্দ্রীভূত সিদ্ধান্ত নিয়ে যদি আমার এটি একটি দলগত বা পুরো একটি টিম ওয়ার্কের কাজ, সেটি যদি না হয়, সেক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক জটিলতা তৈরি হয় এবং পুরোপুরি বাস্তবায়িত না হলে আরও বেশি সমস্যা বাড়তে পারে বা সংকটটা আরও বেশি প্রকার আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মতো দেশে, বিশেষ করে তিনি চীনের উদাহরণ দিলেন, চীন আর আমাদের আর্থসামাজিক ব্যবস্থা একও না, রাষ্ট্রীয় ব্যবস্থা এক না, ইভেন কি প্রশাসনিক এবং তাদের যে সরকার পদ্ধতি সেটিও আমরা এক ধরনের না। তারা যেভাবে সফল হয়েছে আমরা আমাদের ওইভাবে চিন্তা করলে তো হবে না। আমাদের উপায়টা কি? জি, ধন্যবাদ। আমার মনে হয় একটা ইম্পর্ট্যান্ট জিনিস, অনেক রাজনৈতিক সিদ্ধান্তই নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু যে জিনিসটা সবার আগে দরকার, সেটি সিদ্ধান্ত নেওয়ার আগে একটা হাই লেভেল একটা কমিটি হওয়া দরকার, উইথ এ মাল্টিডিসিপ্লিনারি টিম হেডেড বাই প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হেড থাকবেন, তার সঙ্গে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম থাকবে, যে টিমের একজন সিইও থাকবেন, যাদের পরামর্শ মতো অনেক কাজ, যেগুলো এই মাল্টিডিসিপ্লিনারি কাজগুলো, অর্থনীতি, দুর্ভিক্ষ, সব কিছু আপনার পরিচালিত হবে। আমি এখানে একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হলো প্রধানমন্ত্রী গতকাল খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হলো যে মহামারীর ভয় তিনি পাচ্ছেন, মহামারী যে সমস্ত বিশ্ব ব্যাপী হতে পারে, এবং তিনি 1 কোটি লোককে খাদ্য দেওয়ার একটা কমিটমেন্ট করেছেন যে 1 কোটি লোক খাদ্য পাবে, 1 কোটি পরিবার, 1 কোটি পরিবার। এখন প্রশ্ন হলো যে এই 1 কোটি পরিবারকে খাদ্য দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত একটা সময় উপযোগী সিদ্ধান্ত, কিন্তু এই খাদ্যটা 1 কোটি পরিবারের কাছে কিভাবে পৌঁছবে, এটাই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। পৌঁছানোর ক্ষেত্রে ধরেন যা আছে সেটা আমি আগে বলে নিই। 50 লক্ষ নাকি কার্ড আছে, ওই যে ভিজিএফ কার্ড না, আমরা আগে যে খাদ্য রেশন কার্ড যদি থেকে থাকে বা কোনো কার্ড থেকে থাকে, তাহলে আরও 50 লক্ষ রেশন কার্ড আমাকে করতে হবে। তাহলে যে 50 লক্ষ আছে সেটা ঠিক মতো আছে কিনা, সেটা কি যাদের প্রাপ্য তাদেরকে, যাদেরকে প্রাপ্য না তাদের ওই কার্ডের মধ্যে নেওয়া হয়েছে, এবং যাদেরকে এই 50 লক্ষ আরও 50 লক্ষ নেওয়া হবে, সেটা কিভাবে নেওয়া হবে, কারা সিদ্ধান্ত নেবে, এবং এই সিদ্ধান্তটা আমার মনে হয় যেভাবেই নেওয়া হোক, ওই গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে টানায় দেওয়া উচিত যে এরাই হলো এই কার্ডের যেমন একসময় এই এলাকায় এত টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে, এত কোটি টাকার প্রজেক্ট, সেইভাবে দিলে তাতে কিছুটা হয়তো এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই গত 7 দিনের টেলিভিশন যদি দেখেন, প্রতিদিন আপনার সরকারি খাদ্য আপনার আত্মসাৎ হচ্ছে। এই দুষ্কৃতিকারীরা তারা গুদামজাত করছে এবং ধরা পড়ছে, ধরা পড়ার পরে শাস্তি কিন্তু খুব বড়সড় কিছু একটা হচ্ছে না, ওই দল থেকে বহিষ্কার অথবা 3 মাসের জেল,
এটা কিছু না, বড় রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে অতীতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ভবিষ্যতে দ্বিতীয়বার আবার না ঘটে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আর্থিক দিকে কিছু কথা বলবো, যেহেতু অর্থনীতি হিসেবে আমাকে নিয়ে করেছেন। আমাদের এই দুর্ভিক্ষ মহামারী, এই সংকট দূর করতে আমাদের কি প্রয়োজন এই মুহূর্তে? একটা হিসাব মতে দেখা যাচ্ছে যে আমি 1 লক্ষ কোটি টাকা যদি আমার আছে, এই 1 লক্ষ কোটি টাকা আমি সঠিকভাবে যদি আমি বিনিয়োগ করতে পারি এবং প্রয়োজন জায়গায় সেখানে দিতে পারি, তাহলে আমরা অনেকটাই এর থেকে পরিত্রাণ পাব। এখন কথা হলো যে এই 1 লক্ষ কোটি টাকা আমার আছে কি নাই, তার আগে আমি বিশ্ব পরিসরে একটা আন্তর্জাতিক কথা বলে নিই। সমস্ত পৃথিবীর একটা গ্লোবাল ফান্ড তৈরি হয়েছে $50 বিলিয়ন। এই ফান্ডটা যার প্রয়োজন তাকে দেওয়া হবে। আরও এই 50 বিলিয়নের 30 বিলিয়নই আবার দিচ্ছে হলো যে ট্রাস্ট, ফাউন্ডেশন, এরা দিচ্ছে, আর 20 বিলিয়ন দিচ্ছে হলো UN এজেন্সিগুলো। এখন এই টাকাটা কি আমি পাবো? এর কত পার্সেন্ট আমার পাওয়া উচিত? ধরে নিলাম এর 5% বা 4% আমার পাওয়া উচিত হিসাব মতে। আমি ধরেন 1%ও পেলাম না। হয়েছে, এর আগেও হয়েছে, যেমন আপনার HIV AIDS-এর কোনো ফান্ড আমরা পাইনি, ছিল বড় রকমের ফান্ড। তো ঠিক তেমনি আমরা যদি ফান্ড নাই পাই, তাহলে আমাদের অবস্থা কী হবে? এই ক্ষেত্রে আমি বলি, সেটা হলো যে আমাদের যে বাজেট, গত বাজেট যেটা 2020-21-এর বাজেট, সেখানে 5 লক্ষ কোটি টাকার বাজেট। এই 5 লক্ষ কোটি টাকা আমাদেরকে এই বছরের মধ্যে খরচ করে ফেলতে হবে। এর খরচ খুব বেশি হলে হয়েছে হয়তো ধরেন 60% বা তারও কম বলতে পারবেন উনি। 60% খরচ হলে তাহলে 40%, 5 লক্ষ কোটি টাকার 40% নিয়ারলি ওই এই 100 কোটি টাকা, 100 মিলিয়ন টাকা যেটা আমি বলছি, সেই পরিমাণই টাকা। এটা কিন্তু এখনো খরচ হয়নি। এবং এই খরচটা কখন হয়? এই খরচটা হলো মার্চ, এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন এই 3 মাসে বেশি হতো এই টাকাটা খরচ হয়। অর্থাৎ বিভিন্নভাবে যে টাকাটা খরচ হয়নি, খরচ না করলে এটা হবে সেটা হবে, তো সেটা হলে এটা অপচয় হয়। এই অপচয়টা না করে এই টাকাটাই যদি আমি এখানে ব্যবহার করি, মনে করলাম আমি বিশ্বের কোথাও থেকে কিছু পাবো না, তাহলে কিন্তু অনেকটা সমাধান হয়ে যায়। আরেকটা বিষয় হলো যে আমার যেটা হিসাব, যেটা আমাদের যে বিভিন্ন সার্ভে যেটা হয়েছে, যে আপনার ওই সার্ভে, হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, সেখানে দেখা যাচ্ছে যে আমার ডেইলি একটা লোকের 75 টাকা পর্যন্ত লাগে খাওয়ার খরচ এবং আনুষঙ্গিক খরচ। 75 যদি লাগে, আমার ভুল হতে পারে, আপনি সংশোধন করে দেবেন, তাহলে আমার 6 মাস চলতে গেলে কত টাকা লাগতে পারে? 80,000 কোটি টাকা লাগে। এবং এই 80,000 কোটি টাকার হিসাবও কিন্তু প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে দিয়ে দিয়েছেন। অত্যন্ত সুন্দর কথা। অর্থাৎ আমার কাছে টাকা আছে, আমার কাছে খাদ্যের অভাব নাই। আমি 1975 সালে আমি 9 মিলিয়ন টন খাদ্য প্রস্তুত করতাম। আমি এখন 35 মিলিয়ন খাদ্য প্রস্তুত করছি। আমার জনসংখ্যা বেড়েছে 2 গুণ, 2.5 গুণ। আমার খাদ্য উৎপাদন বেড়েছে 4 গুণ। সুতরাং খাদ্যের সংকট কোনো সংকট নয়, সংকট হলো ডিস্ট্রিবিউশনের সংকট। এবং সেখানে যদি আমি ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে আমরা উত্তীর্ণ হতে পারবো। কিন্তু এটা অত্যন্ত কঠিন ব্যাপার, চ্যালেঞ্জ আমাদের। অধ্যাপক আহমেদ নিয়াজ, আপনার কাছে আবার আসবো আমরা। ডক্টর জামালউদ্দিন আহমেদ, যেটি অধ্যাপক আহমেদ নিয়াজ বললেন, আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থনীতির সুরক্ষায় বেশ কিছু প্যাকেজ ঘোষণা করছেন, প্রণোদনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বা সরকারি নেওয়া পদক্ষেপ আমাদের অর্থনীতির সুরক্ষায় কতটা ভূমিকা রাখবে? যত প্রবলেম আপনার, এটা তো আপনার ফোরকাস্ট করার জন্য যে আপনি এস্টিমেট করতেছেন, সেই এস্টিমেশন অবধি আপনার যেভাবে যেটুকু গ্র্যাভিটিটা কনসিডার করে এবং ডিউরেশন, টাইম স্টেনটাকে কনসিডার করে, সেটা আপনি দেখবেন যে এস্টিমেশনটা করা হয়েছে, এই এস্টিমেশনে ধরার ম্যাক্সিমাম যেটা আপনার ডে টু ডে রানিং যেটা, সেটার জন্য কিন্তু আপনার দিস ইজ 1 লাখ কোটির কাছাকাছি হলেই ওকে, এটা চলবে। কিন্তু এর থেকে যদি খারাপ অবস্থা হয় অথবা আরও সিভিয়ার কোনো কিছু হয়, সেটার জন্য মেন্টালি মাননীয় প্রধানমন্ত্রী রেডি আছে মনে হয়। ওনার ক্যালকুলেশনে বোঝা যাচ্ছে যে বিভিন্ন আপনার এক্সপার্ট গ্রুপ যারা ক্যালকুলেশন করছেন,
এটার ব্যাপারে তো অনেকেই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। এই ক্যালকুলেশনের সাথে অনেকটা কাছাকাছি চলে আসে। আমাদের অর্থনীতি সমিতি থেকে, বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে একটা এস্টিমেট করা হয়েছে। এটা আমরা তখন মানে আমাদের হিসাব ছিল যে ৮১,০০০ কোটি, এই যে ডে টু ডে যে ইয়েটা, এটার কাছাকাছি গেছে। তার মানে কি উনিও ওটার কাছাকাছি আছেন। কিন্তু বিষয়টা হলো যে যেইভাবে হোক, আরেকটা হলো যে স্যার যেটা বললেন যে বাজেটে যে আনস্পেন্ট টাকাগুলো থেকে যায়, এইগুলাকে কনসিডার করেই মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এগুলোকে কিন্তু আপনার একটা হিসাব করছেন। গতকাল হ্যাঁ, প্রধানমন্ত্রী এটা ওনার ক্যালকুলেশনের ভিতরে এটার কিন্তু কিছুটা সিগন্যাল আছে। কিন্তু বিষয়টা হলো যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে উই মাস্ট হ্যাভ এ এফিসিয়েন্ট ব্যুরোক্রেসি, পলিটিক্যাল ম্যানেজমেন্ট, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের রোল এবং ডিফারেন্ট এজেন্সিসগুলা, যারা আপনার যেই লোক খাদ্য যাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করব, এই যে ডিস্ট্রিবিউশন মেকানিজম, ইফ দিস ইজ এফিশিয়েন্ট, রিলায়েবল, সিকিউরড, এটা করার জন্য যেমন আপনার ধরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সম্ভব। তারপরে হলো যেমন ওয়ার্কারদের, গার্মেন্টস ওয়ার্কারদের যে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, ঘোষণা করা হয়েছে, পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকেরা বলছিল যে তাদের মাধ্যমে দেওয়ার জন্য। অনেকেই এটা ইন্টারনালি প্রপোজ করছে যে না, it should go through mobile financial services. In that case, there will be no hanky-panky. কোনো রকমের স্কোপ নাই এবং সেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকবে না। এবং সেটা যদি নামগুলা, তার মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি, এই দুটো যদি থাকে, তাহলে তার কাছে ওই মোবাইল নম্বরটা কালেক্ট করার গভর্নমেন্টের মেকানিজম আছে। এখন 4,500 ইউনিয়নে আপনার ডিজিটাল, এই যে ইউনিয়নের ডিজিটাল তথ্যকেন্দ্র আছে, সেই ক্ষেত্রে এটা কালেকশন করা ইজি, এটা অসম্ভব কিছু না। তাহলে এই ইয়েটা ভালনারেবল যে পপুলেশন যারা এটার ভিতরে আছে, সেখানে তার কাছে আপনার এই টাকাটা কিন্তু মোবাইল ব্যাংকিং মানে সিকিউর, রিলায়েবল অ্যান্ড ফাস্টার এবং কুইকলি তার কাছে যাবে। সেই ক্ষেত্রে ওইগুলো যদি ব্যবহার করে, তারপরে আবার ধরেন এখন যে খাদ্য ফসলগুলো আমাদের এখন যেই ফসলগুলা এখন কাটার সময় হয়ে গেছে, এটা ধরেন আগামী 15 দিনের ভিতরে আমরা শুনতেছি কিছু কিছু কাটা আরম্ভ হয়ে গেছে, আবার অনেক জায়গায় আরও 15 দিনের ভিতরে। এই ক্ষেত্রে দিস হ্যাজ ক্রিয়েটেড অ্যানাদার অপরচুনিটি ফর মেকানাইজেশন অফ এগ্রিকালচার। সেখানে যদি আপনি এই যে কাটিং, তারপরে প্যাকেজিং, এগুলো যদি পুরাটা মেশিনের মাধ্যমে আপনি করেন, এখন যেহেতু লকডাউনের কারণে আপনার লোকজন যাইতে পারতেছে না, শ্রমিকের অসুবিধা, এবং বাংলাদেশের লোক এখন কিন্তু অনেক লোকেই কিন্তু এই কাজ করতে চায় না। সেই ক্ষেত্রে এখানে মেকানাইজেশনের জন্য যদি স্কোপ ক্রিয়েট করেন, এটা সম্ভব কীভাবে? চায়না থেকে যদি আপনার মেশিনগুলো আমদানি করে উইদিন 1 উইক আপনি আনিয়া 4,500 ইউনিয়নে আপনার 3টা করে যদি মেশিন দেন, তাহলে এই 3টা মেশিনে ধান যে কাটা এবং তার যে সেপারেশন ফ্রম থেকে, এই ছড়া থেকে আলাদা করা, তারপরে প্যাকেজিং করা, তারপরে তারপরে লাস্ট কাজ যেটা হবে, এটা আমি প্রপোজ করব যে গভর্নমেন্ট শুড বাই দিস এগ্রিকালচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো যখন কিনলা কৃষকের হাতে সরাসরি টাকা যাবে, কোনো দালাল ফালালের, কোনো সিন্ডিকেশনের কোনো স্কোপ নাই। সেই ক্ষেত্রে যদি এটা করতে পারে, তাহলে আগামী 6 মাস থেকে 8 মাস পর্যন্ত আমাদের কিন্তু আমরা অ্যাটলিস্ট খাওয়ার ব্যাপারে, চাইলের ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে সাভার আসবো আমি। ব্যারিস্টার সারওয়ার হোসেন, যেটি জামালউদ্দিন স্যার বললেন যে আমাদের বিশেষ করে শুধু স্বাস্থ্য খাতে প্রস্তুতি থাকলে হবে না, কৃষিখাত এবং অর্থনীতির যে সুষ্ঠু ব্যবস্থাপনার যে পদ্ধতি, সেগুলো অনুসরণ করতে হবে। বিশেষ করে এখন বোরো মৌসুম চলছে, আপনি জানেন যে বোরো মৌসুমে ধান কাটা, সেগুলো মাড়াই করা এবং সংরক্ষণ করা, এই যে কৃষকের যে বড় ধরনের একটি কর্মযোগ্য আছে, সেগুলো তারা ঠিকমতো করতে পারছে না, কারণ একটা অঘোষিত লকডাউন আছে। যদিও সরকার ঘোষণা দিয়েছে যে কৃষি শ্রমিকদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করবে, কিন্তু এখনও কার্যত বা দৃশ্যমান সেই রকম কোনো পদক্ষেপ দেখা যায়নি, বা এখনও প্রান্তিক পর্যায়ে কৃষকরা ধান নিয়ে বেশ সমস্যায় আছে। এই টোটাল পদ্ধতি বা সর্বমোট পদ্ধতিকে যদি সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা না হয়, তাহলে আশঙ্কাটা আরও বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে করণীয় কি, যে আমরা যদি বৈদেশিক সাহায্য, যেটা আহমেদ নিয়াজ স্যার বললেন, যে বৈদেশিক সাহায্য না পাই, সেক্ষেত্রে আমাদের নিজস্ব যে সক্ষমতা, এবং বিশেষ করে আমাদের তো জানেন যে কৃষি প্রধান দেশ এটি, এখানে যদি কৃষকের সংরক্ষণ, কৃষকের সুরক্ষা না দেওয়া যায়, তাহলে কি আমরা সামনের দিকে আর
টিকে থাকতে পারবো এই ধরনের মহামারীতে? না, এটা তো একটা বড় চ্যালেঞ্জ হবে। যেমন আপনি যদি এই দেখেন 18 তারিখ আপনার দ্য ডিপ্লোম্যাট, যেটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটা বড় ধরনের জার্নাল, 18 তারিখ সেখানে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে এ থেকে কিছুটা হলেও জি। স্বস্তির আভাস পাওয়া যাবে যদি না এটা দুর্নীতিতে লিপ্ত হয় এবং যদি না এটা পার্টি লাইনে যদি তারা না খেয়ে ফেলে। লাস্ট কমেন্টটা ছিল ডিপ্লোম্যাটের এটা। তাহলে কি ওই দুর্নীতি, যেমন প্রফেসর আহমেদ স্যার যেটা বলেছেন যে চুরি যেটা দুর্নীতি যেটা হচ্ছে, আমরা সরকার প্রধানের মুখ থেকে এবং সর্বশেষ যে আইজিপি নিয়োগ হলো সেও বলল যে সহ্য করা হবে না। দ্য ওল্ড অর্থোডক্স ডায়লগ। মানুষ এতে মোটেও আস্থা পায় না। মানুষ জানতে চায় আপনি চোরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, কত দ্রুত ব্যবস্থা নিয়েছেন, সেইটা জানতে চায়। ওই ওল্ড ডায়লগ সহ্য করা হবে না, এগুলো বাংলাদেশের মানুষ শুনতে চায় না। আমি সর্বশেষ একটা বই পড়লাম, আপনি নজরে আছে কিনা, মহিউদ্দিন সাহেব যে কলামিস্ট, যে জাসদ করতো এক সময়, জাসদের হ্যাঁ, সময় অসময় 1972 থেকে 75। বইটা মোটামুটি অবজেক্টিভ লাইন থেকে লেখা, আমি ওনার বইগুলো পড়েছি। তো সেইখানে আপনি ওই বইয়ের শেষে আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধু যখন বাকশালের যে বক্তব্যটা দিয়েছিল ওই বক্তব্যটা ওইখানে আছে। ওইখানে অন্তত 20 থেকে 30 জায়গায় চোরদের বিরুদ্ধে বলা আছে, চুরির কথা বলা আছে, দলীয় করাপশনের কথা বলা আছে। তো তাহলে কি এই চোরদেরকে উনিও কিন্তু আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু শাস্তি দিতে পারে নাই। তো 71 থেকে 75 যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ছিল, মনে করলাম যে তখন আপনার সেইভাবে বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা ভালো হয়নি। কিন্তু এখন যখন আপনি বলছেন যে দেশ আজকে উন্নতের গণজোয়ারে চলছে, মহাসমুদ্রে প্লাবিত হচ্ছে উন্নয়নের, সেই ক্ষেত্রে এই চোরদের বিরুদ্ধে আপনি এখনো ব্যবস্থা নিতে পারছেন না কেন? ব্যারিস্টার সারওয়ার, বঙ্গবন্ধু যখন মারা গেলেন তখন তো চোররাও মারা যায়নি, চোররা তো জীবিত ছিল। ওই চোরগুলো সেই চোরদের বিরুদ্ধে পরবর্তী সরকারগুলোই বা কি করেছে, বা তাদের বিরুদ্ধে প্রশ্নের উত্তরে সেই জন্য বলতে হয় যে কতটুকু এইটা তৃণমূল পর্যায়ে যারা সত্যিকারের নিডি পিপল তার কাছে যাবে, এইটা বড় একটা চ্যালেঞ্জ হবে সরকারের কাছে যে হাউ সেফলি, হাউ সিকিউরলি আপনি এইটা নিডি পিপলের কাছে নিতে পারছেন। আমি যেহেতু পাবলিক ফাংশন করি, ব্যক্তিগতভাবে অনেক ফোন পেয়েছি, ইভেন আমার নিজস্ব জেলা পিরোজপুর শহরে মনে করেন সত্যিকারের নিডি যারা, তাদের লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু মেয়র সাহেব তার ওই ভোটের লাইনেই দেবে। এইগুলো তদন্ত করা বা এইটার বিরুদ্ধে যে বিহিত ব্যবস্থা করা, এইটার কোনো মেকানিজম তৃণমূলে এখনও করতে পারে নাই বইলা। এইটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এইটা না করতে পারলে যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে সেইটা কিন্তু ইন দ্য অফিং, এবং এইটি হবে বাংলাদেশের জন্য, আমাদের বা সরকারের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণাই দিয়েছেন যে একজন মানুষও যাতে না খেয়ে না থাকে, একজন মানুষও যেন অভুক্ত না থাকে, সেই বিষয়গুলো কিভাবে এফেক্টিভ হলো, সেইটাকে কিভাবে কার্যকরী করা হলো, সেই কার্যকরী প্রধানমন্ত্রী নিশ্চয়ই প্রতিটা জিনিস উনি হয়তো ইন্টেলিজেন্সের মধ্যে পাবেন, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু এই যে ওনার যে পলিসি, ওনার যে কার্যকরী পলিসিটা যে কীভাবে কার্যকরী হবে, সেইটাকে কার্যকরী করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে পার্টি লেনে, যার জন্য ওনার বলতে হয়েছে যে শুধু ভোটারদের দিলে হবে না, এই কথাটা নিম্ন লেভেলে যারা কার্যকরী করবে তারা কতটুকু মানে, সেই মেকানিজম কোথায়, সেইখানে নিডি পিপল, যার জন্যই আপনার ট্রাক লুট হয়ে যাচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও আপনার ভুকা নাঙ্গা জ্বালা। এবং যখন বলা হয় যে এরা 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 ভাড়াটে, তখন তাদেরকে, এই ক্ষুধার্ত মানুষকে আসলে মারাত্মকভাবে ইনসাল্ট করা হয়। এইটা কিন্তু একটা খুব খারাপ দৃষ্টান্ত। স্যার, আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার সারওয়ার, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে করোনায় আমাদের অর্থনীতি যে ঝুঁকিতে যাবে, সে ঝুঁকি মোকাবেলায় আমাদের যে করণীয়, এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে সেটি যে সরকার যে সব কিছু করবে বা সরকারের জন্য দিকে তাকিয়ে থাকবো, সেই ধরনের মানসিকতা বা প্রস্তুতি থাকলে হবে না। সরকার হয়তো মুষ্টিমেয় এবং তার রাষ্ট্র যে দায়িত্ব, সে দায়িত্ব সে পালন করবে। এর বাইরেও ব্যক্তিবিশেষের, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও সচেতনতার একটি বিষয় আছে। আপনি দেখেছেন যে গতকাল
ব্রাহ্মণবাড়িয়ায় একজন মাওলানার জানাজায় বিশাল জমায়েত হয়েছে। এই যে না, এটা তো- জমায়েতটি হলো সে বিষয়েও কিন্তু মানুষের এই যে সচেতনতার যে একটা বড় অভাব সাধারণ মানুষের মধ্যে, আমরা দেখি যে আমি যদি নিজে সচেতন হই আমার পরিবার যেমন রক্ষা পাবে তেমনি দেশও রক্ষা পাবে। না, এখানে আমি দেখলাম জাহিদ ভাই যে একজন এএসপি এবং ওসিকে সরানো হলো। তো আমাদের ইন্টেলিজেন্স এত এফিশিয়েন্ট, এটাকে কেন নিবারণ করা গেল না? ব্যর্থতা তো হয়েছে। আপনি জানেন যে চীনে গোয়েন্দা কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে। ইটালিতে আপনার নলেজে আছে বোধ হয়, ইটালিতে করোনাটা মহামারী আকার ধারণ করেছিল একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে। একটা ফুটবল মাঠে প্রচুর দর্শক ছিল, ওখান থেকে এটা মহামারী আকার ছড়াই যায়। সো এই ব্রাহ্মণবাড়ির ঘটনা হুনোস, একবার ব্রাহ্মণের ঘটনা তার আগে একবার শ্রমিকরা সব এলাকায় গেল, আবার আসলো। ফেরত আসলো। এই যে ব্যর্থতাগুলা, বা এখনো অনেক জায়গায় যারা বেতন পায়নি তারা বিক্ষোভ করছে। এই যে তার মানে কি এখানে শিথিলতা আছে। এবং এই যে খেলাফত মজলিস, আপনার মনে আছে নিশ্চয়ই, এই খেলাফত মজলিস কিন্তু ও একটা চুক্তি করেছিল সেই সময় আওয়ামী লীগের সাথে। সেই জন্য কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে কি সরকারের সাথে তাদের ভালো সম্পর্ক কারণে এইটা কি মানে একটু শিথিলতার চোখে দেখা হয়েছে? এই প্রশ্ন কিন্তু এসে যাবে। আমি আপনার এই খেলাফত মজলিস 20 দলীয় জোটেও ছিল। আমি একটা আপনার এই প্রোগ্রামের মধ্যে অন্য একটা জিনিস আমি আনতে চাই, যেটা যে সিঙ্গাপুরে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে তারা ডেভেলপ করেছে, যে রাস্তায় কেউ থুতু ফেলতে পারবে না। সো যদি ফেলে তাহলে 20 বেতের বাড়ি। আমার মনে হয় এই করোনা বাংলাদেশকে সেই সুযোগটা করে দিছে। আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি যারা মাঠে আছে, একদম হচ্ছে একটা মোটিভেশন, তাদেরকে শিখান যে স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ডেভেলপ করতে হয়, এবং কেউ যদি পাবলিকলি এইরকম অস্বাস্থ্যকর ব্যবস্থা করে তাদেরকে অন্তত 3 মাসের জন্য 10টা করে বেতের বাড়ি ইন্ট্রোডিউস করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে বাংলাদেশে একটা ফলদায়ক কিছু। আদারওয়াইজ আপনি যারা যারা এই শিক্ষার জায়গায় আসতে পারে নাই, যারা এই ভদ্রতার জ্ঞান নাই, তাদেরকে কিন্তু আপনার সামটাইমস ফর এ টাইম বিং ড্রাকোনিয়ান ল দিয়ে শিখাতে হয়। প্রবাবলি এই করোনা কিন্তু এই সুযোগটা এনে দিয়েছে, এবং সেটা বাংলাদেশই প্রথম হবে না, সিঙ্গাপুর আমাদের সামনে কিন্তু সেই উদাহরণ সৃষ্টি করেছে। অতএব আপনার দুর্ভিক্ষ ঠেকাতে হলে ওই আপনার পেপার পত্রিকা আপনার ওপেনলি তাদেরকে লিখতে অ্যালাউ করতে হবে, এবং সেইটা বিবেচনায় নিয়ে আপনার এফেক্টিভলি কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। যেমন নিয়াজ স্যার যেটা বলেছে যে চুরির ব্যাপারে শুধু তাদেরকে সরিয়ে দিলে হবে না, অত্যন্ত এফেক্টিভ আপনার কার্যকরী ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ আশ্বস্ত হয়। সেখানে আমাদের যেতে হবে, না হলে আমাদের সবার সামনে বিপদ। জি, ব্যারিস্টার সরোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর এম জামালউদ্দিন, যেটি ব্যারিস্টার সরোয়ার হোসেন বললেন যে আমাদেরকে আরও একটু কঠোর হতে হবে, বিশেষ করে শিথিলতা পরিহার করতে হবে যদি আমরা আমাদের অর্থনীতি, আমরা আমাদের মানুষকে বাঁচাতে চাই। আসলে এই যে ভাইরাসটার যে ক্যারেক্টারিস্টিক্স, এটা যে সোশ্যাল ডিস্টেন্সিং, এটা তো প্রথম থেকে বলা হচ্ছে। এবং এটা আপনার ধরেন আমাদের ওয়ে অফ লাইফ, আমরা আগে যেভাবে চলছি, যে হ্যান্ডশেক করা, মোলাকাত করা, ইয়ে করা, তারপরে এই যে এমব্রেস করা, এটা কিন্তু এখন আমাদেরকে তো এখন ফর দ্য টাইম বিং আমরা সাইডে দিতে হচ্ছে বিকজ অফ দিস ডিজিজ। এটা তো এমনি হয় না, প্রয়োজনে করতেছে। সেই ক্ষেত্রে আপনার এই অভ্যাসগুলো কিন্তু আমাদের চেঞ্জ হবে। এই যে ভাইরাসে শুধু একটা শিক্ষা না, অনেকগুলো শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। আমাদের এখানে আমাদের সোশ্যাল লাইফে আমরা যেভাবে চলা উচিত, আমরা কি সেভাবে চলছি? আমরা চলি না বলেই কিন্তু এখন আমরা এটার কিন্তু মানে বেশ ভান্ডারেবল একটা রিস্কের মধ্যে আসি। তারপরে আপনার ধরেন এই যে লাইফস্টাইল, যেটা সেই লাইফস্টাইলের মধ্যে আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, সব কিছুর মধ্যে আপনার আসবে। মেইনলি আমি বলবো যে ডিস্ট্রিবিউশন সিস্টেমে যারা ইনভলভ আছে, ওনারা যে পদ্ধতিতে আগে ডিস্ট্রিবিউশন করতেন ওই পদ্ধতিটা ওনারা ভুলে যাওয়া উচিত। না হলে যেভাবে চতুর্দিকে হুমকি আসতেছে, 1টা 2টা 3টা কয়দিন চুপ করে থাকবে সরকার? এখন প্রথমে বললো যে আমি ভুল করেই করছি, ওটা করছি, সেটা করছি, এটা হইতে পারে। কিন্তু যেহেতু ডিক্লারেশন দেওয়া হয়েছে যে এদের ব্যাপারে মাফ করা হবে না, কোনো রকমের জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স যাতে মানুষ দেখতে চায় ভিজিবলি যে জিরো ইজ জিরো। জিরো কিন্তু মানে সাথে কোনো অক্ষর নাই, অন্য কোনো অক্ষর নাই, শুধু জিরো আছে। তো এইটা করার জন্য আপনার ধরেন এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে ইনভলভ থাকবে গভর্নমেন্টের, আমাদের শুধু সাধারণ মানুষের না, ইভেন ইন দি ব্যুরোক্রেসি, ডিফারেন্ট জায়গায় আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছি, প্রফেশনালস, এই যে ডাক্তারদের এখন যে চ্যালেঞ্জ,
এই চ্যালেঞ্জটা কিন্তু এই রোগ না হইলে তো ডাক্তাররা কিন্তু এই চ্যালেঞ্জে পড়তো না। এখন এটা বোঝা যাচ্ছে যে তার লাইফও কিন্তু আপনার উনি যে একটা বিরাট একটা ভূমিকা রাখতে পারেন, সে দায়িত্বটা সোশ্যাল বিইং হিসেবে উনার এটা রেসপন্সিবিলিটি উনি পালন করতেছেন। এবং আপনাকে যদি বলা হয় যে একজনরা যেমন আমাদের ব্যাংকের ম্যানেজারদেরকে আমি বলি যে এই ব্যাংকের লোকরা তারা করোনা হলে কি হবে, কিন্তু মানুষ যে সাধারণ মানুষের যার টাকা জমা নিছেন আপনি করোনা যার নাই সে আইসে এখানে ডিউটি করতে হবে, যে কারণে আমাদের ব্যাংকের ব্রাঞ্চ আমরা কিন্তু সব খুলে রাখবো। নোবডি আসিয়া সার্ভিস যাতে বঞ্চিত না হয় সেটার আমাদেরকে এনশিওর করতে হবে। দিস ইজ দ্য হাইয়েস্ট অপরচুনিটি। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ করে যে আপনার দেশের মানুষকে সেবা করার জন্য দিস ইজ দ্য সার্ভিস, এই সেবাটা আপনি দিতে পারতেছেন। তারপরে আপনি যদি ব্যাংকিং সার্ভিসে আসেন, আপনাকে তো আমি বলি নাই, ইউ হ্যাভ কাম, আপনি থ্রু এক্সামিনেশন প্রসেস ইউ হ্যাভ কাম ইয়ার, আপনি সোলজার হিসেবে জয়েন করছেন। সোলজারে কোরআন শপথ নিয়ে বলছেন যে আমি দেশের বিপদের দিনে দান দিব। এখন আপনি যদি যুদ্ধ লাগলো দেশে, আপনি শ্বশুর বাড়িতে যেয়ে পলায় থাকলেন, এটা তো হবে না। এটা দিস ইজ ওয়াট, ডাক্তারও তাই, সবার জন্য আমাদের প্রত্যেক প্রফেশন উই হ্যাভ টু ফাইট অ্যান্ড উই উইল হ্যাভ টু ক্যারি আউট আওয়ার জব ইন দ্য রেসপেক্টিভ ফিল্ড। তখনই কিন্তু আপনার এটা বাস্তবায়ন অবশ্যই সম্ভব। একমাত্র প্রধানমন্ত্রী একা কিন্তু পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উনি তো পলিসি স্টেট দেখেছেন, বাস্তবায়নের কাজ কাদের উপরে, ডাউন লেভেলে দেব। সরকার 4টা অক্ষরের শব্দ হলো সরকার, এবং এটার বিস্তৃতি কিন্তু অনেক বড়। সেখানে এডুকেশন ইনস্টিটিউশন আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার আছে, পোর্ট আছে। পোর্ট ম্যানেজমেন্টে যারা আছে তারা যদি এখানে এখন আগে যেরকম জালিয়াতি করতো, সেই জালিয়াতি যদি এখনও করে তাহলে যাবেন না। সেই এবং পোর্ট যদি আপনি খোলা রাখতে হয় 24 আওয়ার্স কেপিআই, আমাদের জনতা ব্যাংকের ওখানে ব্রাঞ্চ আছে, সেটা কিন্তু আমরা বলছি যে 24 আওয়ার্স রাউন্ড দি ক্লক খোলা থাকবে। এবং সেখানে যদি পোর্টের সহযোগিতা না থাকে, রেভিনিউ ডিপার্টমেন্টের সহযোগিতা না থাকে, তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা না থাকে, পুলিশের সহযোগিতা না থাকে, তাহলে ইট ক্যানট, দিস ইজ এ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কটা চালানোর জন্য সবাই কিন্তু একসাথে কাজ করে জাতির এই দুর্যোগ মুহূর্তে। সেই ক্ষেত্রে এখন আমি যদি পলায় থাকি, আমার জীবনকে সবচেয়ে মূল্যবান মনে করে আমি পলায় থাকলাম, তাহলে তো এটা হলো না। তাহলে হোয়াই আই হ্যাভ কাম টু দিস প্রফেশন। এটা প্রত্যেকের তার রেসপেক্টিভ যে গেট কিপার যারা আছে ডিফারেন্ট লেভেলে, ইফ দে কমপ্লাই উইথ দেয়ার রিকোয়ারমেন্টস, তাহলে আপনার মনে হয় না যত ভয় আমরা পাচ্ছি সে এত ভয় আমাদের করা। জি, ডক্টর জামালউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক আহমেদ নিয়াজ, যেটি স্যার বলছিলেন যে আমাদের আসলে ভয় পাওয়ার তেমন কিছু নেই যদি আমরা আমাদের জায়গায় যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি। করোনা সংকটকালীন একটি ব্যবস্থা, আবার করোনা পরবর্তী একটি অর্থনীতি আমরা হয়তো পাবো। সেই অর্থনীতিতে আমরা টিকে থাকাটা কতটা চ্যালেঞ্জ হবে? আমার মনে হয় বর্তমানে যে অর্থনীতি আমরা পরিচালনা করছি, এটাকে যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে ভবিষ্যতের কোনো পরিকল্পনাও আমরা সার্থকভাবে নিতে পারবো না। আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর, সেটা হলো এই দায়িত্ব কি শুধু সরকারের একার নাকি অন্য কারোর কোনো দায়িত্ব আছে? একটা এক্সাম্পল দিই। আপনি দেখেছেন ব্রিটেনের একজন 99 বছর বয়স্ক একজন পলিটিক্যাল ভেটারান, তিনি $22 মিলিয়ন মানুষের দরে দরে গিয়ে সংগ্রহ করে সেটা এই করোনা এই প্রজেক্টে তিনি দান করেছেন। এখন প্রশ্ন হলো কি, আমারও কি ইচ্ছা করে না যে আমি 99 বছর বয়স, আমার বয়স 70 বছর, আমি কেন এই কারণে না নামি? এখানে একটা জিনিস আমাকে প্রিভেন্ট করে, সেই জিনিসটা হলো যে আমার এই অর্থ সেটা কি জায়গা মতো পৌঁছাবে যেখানে পৌঁছানোর? সেখানে বড় রকমের সমস্যা হলো রাজনীতিকরণ, দলীয়করণ, যার ফলে এটা সঠিকভাবে করা যাচ্ছে না। এবং এই যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক জায়গা মতো পৌঁছতে পারবো না। একটা কথা আমি বলি, সেটা হলো যে আমরা যে কথাগুলো বলছি, সরকার যে কথাগুলো বলছেন, এটা কি এমটি ওয়ার্ল্ড? এটা কি ওয়ার্ল্ড উইথ কন্টেন্ট? আর এটা কি ওয়ার্ল্ড উইথ অ্যাকশন? এখন যে সময় আমরা আছি, ইট মাস্ট বি ওয়ার্ল্ড উইথ অ্যাকশন। কারণ এই যে সংক্রামক ব্যাধি, এগুলো কিন্তু দীর্ঘদিন থাকে না। এগুলো ধরেন 3 মাস 6 মাসে চলে যায়। পৃথিবীর ইতিহাসে যত রকমের সংক্রামক রোগ এসছে, এগুলো শর্ট লিভ। তবে আমার ভয় হচ্ছে এবারে যেহেতু বিশ্ব পরিসরে এবং বিশ্ব ব্যবস্থা যদি এর ব্যবস্থা না নেয়, তাহলে এটা প্যান্ডেমিক না থাকলেও এন্ডেমিক আকারে কোনো না কোনো পকেটে থেকে যেতে পারে এবং এটা আবার আসতে পারে এবং দীর্ঘায়িত হতে পারে। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যাতে এটা
বিশ্ব পরিসরে এর সমাধান করা যায় এবং বিশ্বায়নের অর্থনীতিকে আমাদের ভুললে চলবে না। আমি বিশ্বায়ন সম্পর্কে একটুখানি কথা বলি। ধরেন একটা দেশ যারা টেলিনর যারা তৈরি করেছে, এটা হলো নরওয়ের লোক সংখ্যা হলো 4 মিলিয়ন। তো টেলিনর এই যে মোবাইল যেটা তারা তৈরি করলো, সেটা যদি তার দেশের মধ্যেই সে থাকতে চাইতো, যে বাইরে আমি যাব না, তাহলে সে কি করতো, 4 মিলিয়ন মোবাইল সেট বিক্রি করতে পারতো, উইথ এ কন্ডিশন যে মারা গেছে মানুষটা তার হাতে একটা মোবাইল ফোন হাতে, আর যার জন্ম হয়েছে এখনই তার হাতেও একটা মোবাইল ফোন। কিন্তু এই টেলিনর বাংলাদেশে 80 মিলিয়ন বা 100 মিলিয়ন মোবাইল সেট বিক্রি করে ফেলেছে। এবং ওইখানকার লোকরা আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ ওখানে তো আরও তো 70 মিলিয়ন লোক আছে, ওরা কেনে না কেন? ওদের ক্রয় ক্ষমতা নাই। বলে আল্লাহ ওদের অবস্থা আর একটু ভালো করুক, যাতে আরও 70 মিলিয়ন কিনতে পারে, আমরাও একটু এইভাবে আমরা পরস্পরের। আরেকটা উদাহরণ, সেটা হলো বিদেশ থেকে আমাদের যে টাকাটা আমাদের পাঠায়, প্রায় $15 বিলিয়ন সরকারিভাবে রেমিটেন্স আসছে। এই টাকাটা কোথায় যাচ্ছে? এই টাকাটা আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গরিব থেকে গরিব, দরিদ্র থেকে দরিদ্রতম লোকদের কাছে যাচ্ছে। তারা কিন্তু না খেয়ে থাকতো, তারা কিন্তু অনাহারে মারা যেত, চিকিৎসা পেত না, শিক্ষা ছিল না। কিন্তু তারা এখন কি করছে, তাদের ভাই বাবা ছেলে সে সকালবেলায় উঠে বাজারে যাবে, হাটে যাবে, সামনে গিয়ে এই রিক্সা উঠছে, রিক্সার সংখ্যা বাড়ছে, এই ভ্যানের সংখ্যা বাড়ছে, দোকানে গিয়ে চা খাচ্ছে, টি বয়ের সংখ্যা বাড়ছে, চায়ের দোকানের সংখ্যা বাড়ছে, গামছা লুঙ্গি শাড়ি এগুলো কিনছে। এইগুলোর ডিমান্ড ক্রিয়েটেড হচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেটেড হচ্ছে, এবং জামালউদ্দিন সাহেব বলবেন এটা একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হচ্ছে, যেটা বাংলাদেশের উন্নয়নের জন্যে, পোভার্টি অ্যালিভিয়েশনের জন্যে সবচেয়ে বড় কাজ করেছে। এবং 80% অফ দিস মানি এটা ব্যয় করা হয়েছে এই সংসারের খরচ টরচ ইত্যাদিতে। এবং শিক্ষার ক্ষেত্রে 34%, স্বাস্থ্যের ক্ষেত্রে 30%, এরকম। তো এখন যে সমস্যা সেটা হলো, যদি ওই অর্থটা বন্ধ হয়ে যায় তাহলে এই লোকগুলোর অবস্থা কি হবে? আমাদের দেশের 40% লোক হলো সেলফ এমপ্লয়েড, এরা নিজেই নিজের কাজকর্ম নিজে দেখে। আমেরিকার 80% হলো সার্ভিস পেরোলে আছে, তারা একদম শেষ দিকে চলে এসেছি। তো এই পেরোলে যারা আছে তাদেরকে কিন্তু সাহায্য করতে চাইলে খুব সহজেই তার টাকাটা পরের দিনই চলে যাবে। আমাদের গার্মেন্টস ওয়ার্কারের 4 মিলিয়নের টাকাটাও সহজে যাবে, কিন্তু এই যে 40% যারা সেলফ এমপ্লয়েড, এটার টাকা পৌঁছানোটা এটা অত্যন্ত দুরূহ কাজ, এবং সেই কাজের জন্যে সব রকমের পরিকল্পনা নিতে হবে যাতে এদের হাতে এই অর্থটা পৌঁছায়। স্যার আপনাকে ধন্যবাদ, ডক্টর জামালউদ্দিন স্যার আপনাকেও ধন্যবাদ, এবং ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনাকেও ধন্যবাদ। আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। দর্শক, সরকারি নির্দেশনা মেনে সবাই ঘরে থাকবো, করোনা মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখবো, এবং আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে এবং দেশ বাঁচবে, এবং দেশের কল্যাণে আমাদের সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি অবশ্যই প্রতিপালন করা উচিত। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।